শাড়ি খুলে এবার কি বাকিগুলো খুলতে এসে কথাটা শুনে রাজ্য অগ্নিদৃষ্টিতে তাকায় নিশু, তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সেই ফুলকি নিশুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে ধেয়ে আসছে তার দিকে। কিন্তু নিশু একটুও ঘাবড়ে যায়নি। তার ইচ্ছে করছে আরো কয়েকটা কঠিন কথা শুনিয়ে দিতে রাজ্যকে। আর শোনাবেই না কেন? নিশু প্রায় 2 ঘন্টা সময় ব্যয় করে কত সুন্দরভাবেই না শাড়িটা পরেছিল। সে রুম থেকে বের হতে না হতেই রাজ্য কোথা থেকে ধুম করে এসে নিশুর শাড়ির কুচিতে হ্যাচকা টান দেয়। ব্যাস, তাতেই হল। হরহর করে শাড়ির কুচিগুলো ফ্লোরে গড়াগড়ি খেতে শুরু করল। রাগে, দুঃখে নিশুর চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করে দেয়। অনুষ্ঠানের আমেজে বাড়ি ভর্তি মেহমান। কেউ দেখলে কি কেলেঙ্কারিই না হবে। নিশু কুচিগুলো কোনো রকম পেঁচিয়ে নিয়ে রুমে চলে যায়। কাঁদতে কাঁদতে শাড়ি ঠিক করার সময় দরজা খোলার শব্দে সে পেছনে তাকিয়ে দেখে রাজ্য আবার চলে এসে তার পিছু পিছু। তাই রাগের মাথায় বলে ফেলে কথাটা। তাতে তার বিন্দুমাত্র অনুতাপ হচ্ছে না। হবেও না। কেন হবে? হবে না। হওয়ার কোনো কারণ নেই তো। প্রায় 9 মাস হতে চলল রাজ্য পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। এই 9 মাসে নিশু যতবার বাড়িটাতে এসেছে ততবারই রাজ্যের এই মিসবিহেভের শিকার হচ্ছে। কিছুদিন আগেই নিশু এসেছিল। সেদিন বিকেলে রাস্তায় হাঁটতে যায়। শীতের আগের বিকালগুলো খুব ভালো লাগে তার। তখন আকাশের লালচে আভার সূর্যটা তাকে বিমোহিত করে। রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে সে প্রকৃতিটা উপভোগ করছিল। তখনই রাজ্য বাইক নিয়ে এসে তার গলায় ঝুলে থাকা উড়নাটা ছিনিয়ে নেয়। মাথায় হ্যামলেট না পরে তার উড়না পেঁচিয়ে বেঁধে নেয়। তারপর নিশুর দিকে তাকিয়ে বলে, উড়না তো গলায়ই ঝুলে আছে, তার চেয়ে বরং আমার মাথায় থাক। বলেই সে হনহন করে চলে যায়। কত বড় বেয়াদব ছেলে! রাস্তাঘাটে চুরি ডাকাতি করে। যে সে চোর না, উড়না চোর। তখন নিশুর ইচ্ছে করছিল উড়না তার মাথায় না দিয়ে গলায় পেঁচিয়ে দিতে। মেরে ভূত বানিয়ে ফেলতে ইচ্ছে হয়েছিল। কিন্তু ভূত বানালে তারই ক্ষতি হতো। ছেলেটা যা ভয়ঙ্কর! দেখা যেত ভূত হয়েই নিশুর ঘাড়ে বসে যেত। শুধু এই বাড়িতেই না, নিশুর ভার্সিটিতে পর্যন্ত হামলা করে। এই তো মাসখানেক আগের ঘটনা। নিশু বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই রাজ্যের উদয় হয়। সে হুট করে এসে নিশুর হাত ধরে টানাহেচড়া করে তাকে উঠিয়ে নিয়ে যায়। সিঁড়ি ঘরের দেয়ালে তাকে চেপে ধরে বলে, ভার্সিটিতে কি ফ্যাশন শো করতে আসা? নাকি ছেলেদের সাথে ফষ্টিনষ্টি করতে আসা? কোনটা? তখন নিশু একটা কথাও বলতে পারেনি। শুধু অঝরে তার চোখ থেকে অশ্রু ঝরেছে। আর রাজ্য তার ঠোঁটের লিপস্টিক বুড়ো আঙুল দিয়ে ছেদরে দিয়েছে। তার চোখের কাজল ছড়িয়ে দিয়েছে। চুল এলোমেলো করে দিয়ে এসেছে। শুধু চুল না, তাকেও লণ্ডভণ্ড করে দিয়ে এসেছে। সেদিন নিশু একটা ক্লাসও করতে পারেনি। শুধু সেদিন না, সেদিনের পর প্রায় 15 দিনের মতো সে ভার্সিটি যায়নি। 15 দিন পর গিয়ে শুনে রাজ্য তার বন্ধুদের হুমকি ধামকি দিয়ে এসেছে যেন নিশুর আশেপাশে তাদের না দেখে। এরপর থেকে শুধু বন্ধুগুলোই না, বান্ধবীগুলোও তার সাথে মিশতে চায় না। যে কোনো ভাবেই তাকে এড়িয়ে চলে। এখন আর তার ভার্সিটি যেতেও ইচ্ছে করে না। এই বাড়িতেও আসতো না। শুধুমাত্র নিশুর মায়ের জন্য এসেছে।
রাজ্যের মায়ের বন্ধু নিশুর মা। তাদের বন্ধুত্বকে সম্মান করে বলেই সে এসেছে। তাই বলে সে এ ধরনের ব্যবহার কেন পাবে? নিশুর ইচ্ছে হচ্ছে পৃথিবীর সমস্ত জঘন্য ভাষায় রাজ্যকে অপমান করতে। কিন্তু যে কথা বলেছে তার জন্যই সে ফেঁসে গেছে। রাজ্য সত্যি সত্যিই নিশুর সামনে এসে তার শাড়ির আঁচলে টান দিতে যায়। রাজ্যের টানা হেঁচড়াতে শাড়ি না খুললেও শাড়িতে থাকা পিন খুলে গিয়ে নিশুর শরীর ক্ষত বিক্ষত করছে। চুলের খোপা খুলে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে তার চুল। শুধু তাই না, হাতের রেশমি কাচের চুড়িগুলোও ভেঙে গেছে। ভোরের শিশিরের মতো সেই হাত থেকে টুপ টুপ করে রক্ত ঝরছে। চুড়ির আঘাতে যে কেটে গেছে হাত, টুপটাপ করে শুধু রক্তই ঝরছে না, সাথে চোখের পানিও বাঁধ ভেঙে গড়িয়ে পড়ে গাল বেয়ে বুকে। রাজ্য শাড়ি ছেড়ে দিয়ে নিশুর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে যায় রুম থেকে। আর নিশু সেখানেই বসে পড়ে কাঁদতে কাঁদতে। নিশুর খুব কাঁদতে ইচ্ছে করছে। ছেলেটা এমন কেন? কেনই বা তার সাথে এমন করে? কি দোষ করেছে? নিশুর কান্নার বেগ বেড়েই চলছে। অসাড় হয়ে যাচ্ছে তার শরীর। কাটা জায়গাগুলোতে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। তবুও ইচ্ছে করছে না উঠে গিয়ে অয়েন্টমেন্ট লাগাতে। নিশু ফ্লোরে হাত পা ছড়িয়ে অঝরে কাঁদছে শুধু। কেউ যে হবু বউয়ের সাথে তার বয়ফ্রেন্ডকে দেখে তার প্রশংসা করতে পারে তা রাজ্যকে না দেখলে জানতেই পারত না নিশু। শেষমেশ রাজ্যের সাথেই নিশুর পরিণয় ঠিক হল। সেদিন নিশু তাদের বাড়ি থেকে এক প্রকার পালিয়ে তারপর থেকে রাজ্যের বাড়ির কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি সে। কয়েকদিন বেশ ভালোভাবেই কেটে কিছু দিন পরই হঠাৎ রাজ্যদের বাড়ি থেকে নিশুর বাড়িতে প্রস্তাব আসে। নিশুর বাবা মা হাসি মুখে সব মেনে নেন। তারা যেন এর জন্যই অপেক্ষা। তাছাড়া রাজ্যকে প্রত্যাখ্যান করার কোনো কারণও নেই। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় সাহায্য করছে। তার বাবার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান। ঢাকায় নিজস্ব বাড়ি গাড়ি সবই আছে। বলতে গেলে জমিদারের ছেলে। আর চেহারা? সেটা তো তার ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। কত মেয়ের প্রেমাবেদন। যে কেউ দেখলেই ধপাস করে তার প্রেমে পড়ে যায়। যদি তার আচরণ না জানে। নিশু আচরণটা জানে বলেই হয়তো এখনো প্রেমে পড়েনি। তাছাড়া বাবার মুখের উপর কথা বলার মতো দুঃসাহস নিশুর নেই। কিন্তু রাজ্যকে বিয়ে করে তার সাথে সংসার তাই রাজ্যকে জরুরি কথা বলার নাম করে একটা রেস্টুরেন্টে ডাকে। আধ ঘন্টা অপেক্ষা করার পর রাজ্য আসে। চেয়ার টেনে বসতে বসতে বলল, তোমার কাছে 10 মিনিট সময় আছে। যা কথা বলার এর মধ্যেই বল। রাজ্য হাতের কালো ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবার বলল, তোমার সময় শুরু হচ্ছে। নাও স্টার্ট করো। নিশু হতভম্ব হয়ে রাজ্যের দিকে তাকিয়ে আছে। ছেলেটার এতটা পরিবর্তন হলো কি করে? যে ছেলে কথা বলার জন্য বা শুধু দেখার জন্য মাঝরাতে বাড়িতে চোরের মতো ঢুকে পড়ে সে আজ বলছে 10 মিনিট সময় কথা বলার জন্য। নিশুকে চুপ থাকতে দেখে রাজ্য কপাল কুঁচকে বলল, তোমার সময় কিন্তু চলে যাচ্ছে। পরে আফসোস আর তোমার মুখের হা বন্ধ করো। মনে হচ্ছে আমাকে গিলে ফেলবে। নিশু দ্রুত মুখ বন্ধ করে। সে আজ শুধু অবাকই হচ্ছে। ছেলেটা কি আজ তাকে অবাক করার জন্যই এসেছে? নিশু টেবিলে থাকা কফি মগের দিকে তাকিয়ে বলল, আসলে আমি আপনাকে বিয়ে করতে পারব না। রাজ্য খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, কেন? কারণটা জানতে পারি? আমার বয়ফ্রেন্ড। রাজ্য নিশুর পাশে বসে থাকা ছেলেটির দিকে তাকায়। ছেলেটা মুখ কাচুমাচু করে বসে আছে।
তারপর ও নাকি? হুম। কি নাম? আবির। বাহ, সুন্দর নাম। নিশু কথাগুলো বলার সময় মনে মনে ভয় পাচ্ছিল। না জানি রাজ্য কি তুলকালাম কাণ্ড ঘটিয়ে কিন্তু তার মাঝে কোনো ভাবান্তর নেই। বরং সে ছেলেটির নামের প্রশংসা করল। তাকে আরও অবাক করে দিয়ে রাজ্য, তোমার কি কথা বলা শেষ? নিশু মাথা নাড়ায়, যার অর্থ তখন রাজ্য তার পকেট থেকে পার্স বের করে। সেখান থেকে কিছু টাকা নিয়ে নিশুর হাতে গুজে দিয়ে, সম্বন্ধের পর প্রথম দেখা। আর প্রথম দেখায় নাকি কনেকে টাকা দিতে হয়। বিয়ে হোক বা না হোক টাকা দিতে হবে না? নাও তোমার টাকা। কথাটা বলে রাজ্য টেবিল থেকে তার ফোন হাতে নিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, যাওয়ার সময় বিলটা দিয়ে যেও। আমি পরে শোধ, আবার এখান থেকে দিতে যেও না যেন। কেমন? রাজ্য আর 1 মিনিটও দেরি না করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। নিশু রাগী দৃষ্টিতে তার চলে যাওয়া দেখে সে বুঝতে পারল না রাজ্য তাকে অপমান করল কি না। সেও তার হ্যান্ডব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালে আবির বলে উঠে, বিলটা দিয়ে যা। রাজ্য কিন্তু তোমাকে বলেছিল দিয়ে যাওয়ার জন্য। আর আমি? আবির কথাটা শেষ করতে পারেনি। তার আগেই মিশু তার ব্যাগটা টেবিলে ছুঁড়ে ফেলে হনহন করে চলে যায়। 2 ঘন্টা হতে চলল নিশু ওয়াশরুমে বসে আছে। সে আজ কিছুতেই বের হবে না। না না না। নিশুর বের না হওয়ার কারণ সে রাজ্যের গলা শুনেই ওয়াশরুমে ঢুকে গেছে। কান পেতে সে রাজ্যের এ বাড়িতে আসার কারণটাও জেনে নিয়েছে। রাজ্য এখানে এসেছে নিশুকে নিয়ে যাওয়ার জন্য। তার এক বন্ধুর। কিন্তু পৃথিবী উল্টে গেলেও মিশু তার সাথে যাবে না। দরকার হলে সে এখানেই সারাদিন কাটিয়ে দেবে। রাজ্যের হাত থেকে বাঁচার জন্য শুধু সারাদিনই না সারা জীবনই এখানে থাকতে পারবে। খিদে পেলে পানি খাবে, হাওয়া খাবে। অনেক বছর কেটে গেলে তার রূপাঞ্জলের মতো লম্বা চুল হবে। তারপর ঘোড়ায় চড়ে তার রাজকুমার আসবে। সে তার লম্বা চুলের গুচ্ছ দিয়ে রাজকুমারটাকে নিয়ে আসবে। তখন রাজকুমার তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাবে নিজে। ভাবতেই নিশুর সারা শরীরে শিহরণ খেলে গেল। কিন্তু অপেক্ষা করার মতো মহৎ কাজ করার ধৈর্য সবার থাকে না। নিশুরও নেই। সে ভাবল রাজ্য হয়তো এতক্ষণে চলে গেছে। তাই সে শরীরে টাওয়াল জড়িয়ে বের হয় ওয়াশরুম থেকে। আর বেরিয়ে যা দেখে তাতে তার চোখ ছানাবড়া। মনে হচ্ছে এক্ষুনি তার চোখ টুপ করে বেরিয়ে মার্বেলের মতো চলে যাবে রাজ্যের পায়ের কাছে। রাজ্য নিশুর বেডে বসে ফোন। নিশু নিজের অবস্থা খেয়াল হতেই চিল্লাতে থাকে। রাজ্য দ্রুত ফোন রেখে নিশুর কাছে আসে। নিশুর মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে, আমি তেলাপোকা না, সাধারণ মানুষ। ভ্যা করে চিৎকার করে আঙ্কেল আন্টিকে শোনাচ্ছ? নিশু কথা বলছে ঠিকই, তবে তার মুখ থেকে শুধু গোঙানির আওয়াজ হচ্ছে। তার কারণটাও, রাজ্য তার মুখ খানিকটা জোরেই চেপে ধরেছে। বুঝতে সময় লাগলেও রাজ্য ব্যাপারটা বুঝতে পেরে হাত ছেড়ে দেয়। নিশু 2 হাত দিয়ে নিজেকে আড়াল করার ব্যর্থ। রাগী সুরে রাজ্যকে বলল, আপনার সাহস হয় কি করে এই ঘরে আসার? বেরিয়ে যান। তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আর তাছাড়া একটা সময়ের পর ঘরটা আমারও হবে। আপনি ভাবলেন কি করে আমি আপনার? তুমি যেভাবে ভেবেছিলে ওয়াশরুমে বসে থাকলে আমি চলে যাব। দেখুন, আপনি প্লিজ যান। আমি ড্রেস চেঞ্জ করব। রাজ্য আবার গিয়ে বেডে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তো করো। নিশু চোখ কপালে তুলে বলল,
করো মানে কি? আপনার মতো বাজে লোকের সামনে আমি ড্রেস চেঞ্জ করব ভাবলেন কি করে? আমি আপনার সাথে কোথাও যাচ্ছি, আপনাকে বিয়েও। রাজ্য দাঁড়িয়ে নিশুর দিকে অনিমেষ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল। যাবে না। নিশু ঢোক গিলে হালকা মাথা। রাজ্য মুচকি হেসে নিশুর দিকে এগিয়ে আসলে নিশু 2 পা পিছিয়ে যায়। বিপদ সবার সামনে থাকলেও নিশুর বিপদ দেয়ালে যে তার পিঠ ঠেকে গেছে। সে সাইডে সরে যেতে চাইলে রাজ্য তার কাঁধ বরাবর দেয়ালে হাত। নিশু করুণ দৃষ্টিতে তাকায়। রাজ্য মুচকি হেসে বলে, যাবে না আমার সাথে? নিশু কাঁদকাঁদ সুরে বলল, যাব। গুড। 10 মিনিট সময় দিচ্ছি, রেডি। রাজ্য বাইরে গিয়ে অপেক্ষা করছে। নিশু বকাতে বকাতে রাজ্যের গোষ্ঠী উদ্ধার করছে আর রেডি হচ্ছে। সেই সুযোগ পেলে রাজ্যের চুল ছিঁড়ে আকাশে উড়া। নিশু সাদা টপস আর জেগিন্স পরে বাইরে যায়। রাজ্য তাকে দেখে বিরক্তিকর শব্দ করে, তার হাত ধরে টানতে টানতে আবার রুমে নিয়ে। তারপর আলমারি খুলে একটার পর একটা কাপড় বের করতে থাকে। সব কাপড় বের করা শেষ হলে খুঁজে খুঁজে একটা সাদা আর গোলাপি মিশ্রণের সালোয়ার স্যুট দিয়ে বলে চেঞ্জ করার বলে। নিশু ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি আপনার কথা চলব না কি? পারবো না এখন আবার চেঞ্জ করতে। ঠিক আছে, করতে হবে না। রাজ্য ড্রেসটা তুলে নেয়। তারপর নিশুর সামনে এসে বলে, যেহেতু তুমি করবে না তো আমিই করিয়ে দেই চেঞ্জ। রাজ্য কথাটা বলে নিশুর দিকে হাত বাড়াতেই নিশু লাফিয়ে দূরে সরে যায়। রাজ্য মুখ কুঁচকে বলে, কি হলো? নিশু আমতা আমতা করে বলল, আল্লাহ আমাকে ড্রেস চেঞ্জ করার জন্য 2টো হাত দিয়েছে, আপনি কেন কষ্ট করে চেঞ্জ কর। আমায় দিন। আমি পারব। শিওর। নাকি বাংলা সিরিয়ালের ভিলেনদের মতো নতুন ফোন? নিশু মুখ ছোট করে মাথা দোলা। রাজ্য ড্রেসটা হাতে দিয়ে বেরিয়ে। নিশুর ঘুম ভেঙে গেছে সেই, কিন্তু কিছুতেই চোখ খুলতে পারছে না। মাথাটা ভীষণ ভারী লাগছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে উঠে বসে বিছানা। মনে করার চেষ্টা করে কি হয়েছে তার সাথে। রাজ্য তাকে নিয়ে যেতে এলে সে গাড়িতে রাজ্যের পাশে বসে। রাজ্যকে অনেক জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে তার, কিন্তু রাজ্য মুখ খুলেনি। শেষ পর্যন্ত নিশু বলে, আপনি বলবেন কোথায় নিয়ে যাচ্ছেন আমায়, নাকি আমি গাড়ি থেকে লাফ দেব? গাড়ি লক করা। আর যাচ্ছি যা। এতক্ষণ রাগ হলেও জাহান্নামের কথা শুনে নিশুর মনটা আনন্দে নেচে উঠল। কারণ সে অসাধারণ একটা প্ল্যান করে ফেলেছে। নিয়ে যাক যা। সে যাবে, নিশ্চয়ই যাবে। আর গিয়ে রাজ্যকে ঠুস করে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে ভো করে। ভাবতে ভাবতে নিশু গাড়িতেই ঘুমিয়ে পড়ে। যখন চোখ মেলে তখন দেখে রাজ্য তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তাকে চোখ খুলতে দেখে মুচকি। তারপর নিশুকে নিয়ে যায় তাদের পার্টির জায়গায়। পার্টিতে রাজ্যের অনেক বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় তাকে। বেশ কিছু মেয়ে বন্ধুও ছিল। দেখতে স্মার্ট আর সুন্দর হলেও তার কাছে মনে হয়েছে বেহায়া। তা না হলে হবু বউয়ের সামনে কি করে তার বরকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরতে পারে? কি বেহায়া মেয়েগুলো! তখন নিশুর ইচ্ছে করছিল কষে কয়েকটা থাপ্পড় দিয়ে আসতে, কিন্তু দিতে পারেনি বলে তার খুব কষ্ট হচ্ছে। পার্টির এক পর্যায়ে নাচগানের আয়োজন করা হয়েছে। রাজ্য নিশুর হাত ধরে বলে, গাড়িতে তো বলেছিল লাফ দেওয়ার, এখন দেখি কেমন লাফালাফি কর। নিশু রাজ্যের হাত হেঁচকা টানে সরিয়ে নেয়। রাজ্য পড়তে পড়তে উঠে দাঁড়ায়। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকায় নিশুর দিকে। নিশু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আপনার সাথে নাচবো এটা ভাবলেন?
যান গিয়ে তাদের সাথে নাচেন যারা আপনাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছিল। রাজ্য ভ্রু কুঁচকে তাকায় নিশু, তারপর মুচকি হেসে চলে যায়। অন্য একটা মেয়েকে নিয়ে নাচতে শুরু করে দেয়। নিশুর তখন ইচ্ছে করছিল দুজনকে গরম তেলে ভাজা করে মশলা দিয়ে খেয়ে ফেলত। মেয়েটাকে খাওয়া যেতে পারলেও রাজ্যকে সে খেতে, ছেলেটা যা ভয়ঙ্কর দেখা যাবে পেটের ভেতর গিয়ে নিশুর কিডনি খেতে শুরু করল। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর নিশু ছাদে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে তার। ছেলেটা যখন তার খেয়াল রাখতে পারবে না তখন নিয়ে আসলো কেন? আনমনে এসব ভাবার সময় হঠাৎ কারো ডাকে চমকে উঠে নিশু। পেছনে তাকিয়ে দেখে রাজ্যের একটা বন্ধু। ছেলেটা কাছে এসে বলল, আমার নামটা কি মনে আছে ভাবি? নিশু মুখটা ছোট করে মাথা, যার অর্থ নেই। ছেলেটা মুখে বিশাল বড় হাসি টেনে বলল, আমি নীরব। আর আপনি নিশু, দেখেছেন কি? নীরবের কথা শুনে নিশু না হেসে পারল না। নিশুর হাসির শব্দের পাশাপাশি নীরব একটা থাপ্পড়ের শব্দও শুনে। তাকিয়ে দেখে নিশু গালে হাত দিয়ে রাজ্যের দিকে তাকিয়ে আছে। রাজ্য নিশুর দিকে অগ্নিমূর্তির মতো তাকায়। তার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় এখান থেকে। নীরব হতবাক হয়ে শুধু তাদের চলে যাওয়া দেখে। রাজ্য নিশুকে টানতে টানতে একটা রুমে নিয়ে যায়। দরজা লাগিয়ে নিশুর এক হাত পিঠের সাথে পেঁচি, নিশুর গাল চেপে ধরে দাঁত চেপে বলে, সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে। কই, কখনো তো দেখিনি আমার সাথে হেসে হেসে কথা বলতে। অন্যদের সাথে পেট ফেটে হাসি আসে, আমার বেলায় লব। নিশু রাজ্যকে জোরে ধাক্কা দিয়ে বলল, আপনি একটা বাজে 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 লোক। বাজে লোকের সাথে আমি হেসে কথা বলতে পারি না। রাজ্যকে নিশুকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহন করে চলে। নিশুর কান্না, ভীষণ কান্না। এত জোরে কেউ, নিশ্চয়ই আজ জ্বর চলে আসবে নিশুর। ছোটবেলায় যাদের থু দিয়ে দৌড় দিত তারাও কখনো এত জোরে মারত না তাকে। নিশু কাঁদকাঁদ চেহারা বানিয়ে বাইরে গিয়ে দেখে রাজ্য ফের মেয়েগুলোর সাথে নাচছে। শুধু একটা মেয়ে না, মেয়েদের একটা গ্রুপের সাথে। নিশু দাঁত কটমট করে তাকায় তাদের দিকে। এতক্ষণ নিশুর সাথে কি বাজে ব্যবহার করে এখন তাদিন তাদিন করে। নিশু রাগে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে গ্লাসটা খালি করে দেয়। তার আশেপাশের লোকজন সহ সবকিছু ঘুরলেও সে আরও কয়েক গ্লাস ওয়াইন শেষ করে দেয়। চোখ খুলে তাকাতে বড্ড কষ্ট হচ্ছে তার। তাকাতেই পারছে, অসাড় হয়ে আসছে শরীর। দাঁড়াতেও কষ্ট হচ্ছে, পা দুটো ভেঙে পড়ছে। তখনই ধপাস করে কানে একটা, ব্যাস। আর কিছুই মনে। এখন চোখ মেলে দেখে সে তার নিজের বিছানার মতো একটা বিছানায়। ভালো করে তাকিয়ে দেখে রুমটাও নিজের রুমের মতো। মাথাটা ঝিমঝিম করছে তার, ভো ভো করে ঘুরছে আশপাশটা। নিশুর মাথা ঝিমঝিম করছে, কিছুতেই চোখ খুলে তাকাতে পারছে না সে। মেসেজের টুংটাং শব্দে চোখ খুলে ফোন হাতে নেয়। মেসেজ অপশনে গিয়ে দেখে রাজ্যের মেসেজ। নিশু মেসেজটা দেখে নিশুর হাত থেকে ধপ করে ফোনটা পড়ে যায় ফ্লোরে। মাই গড, কি ভয়ঙ্কর কথা! নিশুর পেটের বাম পাশের লাল তিলটা নাকি অসাধারণ। রাজ্য কিভাবে জানল তিলটার? নিশু দ্রুত ফোন তুলে রাজ্যকে ফোন করে। রাজ্য ফোন রিসিভ করতেই নিশু কর্কশ গলায়, এসব কি ধরনের ফাজলামো না তো? সত্যি বলছি তোমার পেটের লাল তিলটা আজ আমায় ঘুমোতে দেবে না। নিশ্চিত? আপনি একটা আমি ফাজিল? নিজে মাতাল হয়ে এলোমেলো কাজ করলে আর ফাজিল বলছো আমায়? এলোমেলো কাজ মানে?
আমি মুখে বলতে পারবো না। নিশুর হাত থেকে দ্বিতীয়বারের মতো ফোন পড়ে যায়। তার সব শেষ। নিশুর কান্না পাচ্ছে, ভীষণ কান্না, কিন্তু গলায় কান্না কাটার মতো বিঁধে আছে, কিছুতেই বেরুচ্ছে না। ছেলেটা কি সাংঘাতিক। নিশু আবার ফোন হাতে নেয়। রাজ্যকে লাইনে দেখে সে বলল, খবরদার কাল আপনি কিছুতেই আসবেন না আমাদের বাড়িতে। যদি আসেন তাহলে সত্যি বলছি এক কোপে আপনার ঘাড় থেকে মুন্ডুটা আলাদা করে ফেলব আমি। নিশুর কথা শুনে রাজ্য হো হো করে হেসে উঠে। তাতে নিশুর রাগ আরও বাড়ছে। ইচ্ছে করছে এখনই দিয়ে তাকে উপরে পাঠিয়ে দিতে। রাজ্য হাসতে হাসতেই বলল, আমি মাতাল মেয়েদের সুযোগ নেই না, যদিও তারা সুযোগের অপেক্ষায়। কথাটা বলে রাজ্য ফোন কেটে দেয়। নিশু হতভম্ব হয়ে বসে থাকে বিছানায়। ঘড়িতে সময় 7:30। ভীষণ খিদে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। সে বিছানায় গা এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমের তলদেশ হারিয়ে। নিশুর ঘুম ভাঙে মানুষের চিল্লাচিল্লি শুনে। বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙে বাইরে যায়। বিশাল আয়োজন বাড়িতে। মনে হচ্ছে আজ তার এঙ্গেজমেন্ট, কিন্তু নিশু জানে রাজ্য আসবে। তাকে যা হুমকি দেওয়া হয়েছে তাতে সে নিশ্চিত ঘাবড়ে আছে। তা না হলে ফোন কেটে দিত নাকি। কিন্তু নিশুকে ভুল প্রমাণ করে রাজ্য তাইরে নাইরে করতে করতে এঙ্গেজমেন্টে চলে আসে। রাজ্য সোজা নিশুর ঘরে ঢুক। নিশু তখন কানের দুল পরতে চেষ্টা করছিল। হঠাৎ ঘাড়ে স্পর্শ পেয়ে আয়নায় রাজ্যকে দেখে আরো বেশি চমকে দেখে। রাজ্য হেসে, আমি ভূত না, শান্তশিষ্ট সাধারণ মানুষ। নিশু রাজ্যের হাত ছাড়িয়ে বলল, আপনাকে যে শান্তশিষ্ট সাধারণ মানুষ বলবে সে নিঃসন্দেহে বোকা। আমি শান্তশিষ্ট মোটেও না। আপনাকে তো আমি বারণ করেছিলাম না আসার জন্য, তবুও বেহায়ার মতো চলে আসলে। দেখো নিশু, আমার রাগ উঠাবে না, তাতে তোমারই বেহায়াকে বেহায়া বলবো না তো কি বলবো? আপনাকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড, তারপরও নাচতে নাচতে চলে এলেন। বিয়ের আগে এমন কিছু হতেই পারে, এটা অস্বাভাবিক নয়। আমার প্রাক্তনদের সংখ্যা জানেন কত? অসংখ্য, গুণে শেষ কর। আচ্ছা, তোমার আষাঢ়ে গল্প শেষ হলে। আমি আষাঢ়ে গল্প দিচ্ছি না। নীরব তো আমার প্রাক্তন জানেন কে? কে শুনি? আরাফ, সিয়াম, নাহিদ, মাহিদ, রহিম, করিম ইত্যাদি। রাজ্য মোটেও ঘাবড়ে না গিয়ে মুচকি হেসে বলল, এখন থেকে নীরব সহ সবাই। ওদের নাম কেটে শুধু রাজ্যের নামটা লিখে নাও, বুঝতে পেরেছ? সম্ভব না। রাজ্য ভ্রু কুঁচকে বলল, কেন সম্ভব না? সম্ভব না মানে সম্ভব না। আমি তোমাকে বারণ করেছিলাম আমার রাগ না ওঠাতে। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। নিশু আমতা আমতা করে বলল, এত এত বয়ফ্রেন্ড, আমি তো ভার্জিন নাও হতে পারি। কথাটা শুনে রাজ্যর পায়ের রক্ত এক লাফে মাথা। নিশুর কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে টেনে নিশুকে নিজের সাথে আটকে দেয়। তারপর দাঁত চেপে বলে, তুমি ভার্জিন হও আর না হও তুমি আমার। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট টাইম এমন কথা শুনলে খুব খারাপ কিছু। রাজ্য কথাটা বলে নিশুর নাকের ডগায় কামড় বসিয়ে চলে যায়। নিশু ফ্লোরে মাথা ব্যথা করছে তার। চুলগুলো নিশ্চয়ই ছিঁড়ে ফেলেছে। নাকটাও বন্ধ হয়ে আসছে। শ্বাস আটকে সে নিশ্চিত মারা যাওয়ার আগে তার একটাই
রাজ্যকে ইচ্ছেমতো পিটিয়ে তার চুলগুলো একটা একটা করে ছেঁড়া। নিশু ছেলেটার সাহস দেখে অবাক হচ্ছে, আবার নিজের সাহস দেখে আরো বেশি অবাক হচ্ছে। এনগেজমেন্ট অনুষ্ঠানের শেষে রাজ্য স্ট্রিক্টলি বলে দিয়েছে বিয়ের আগে যেন আর বাইরে বেরোনো না হয়। কিন্তু নিশুর মনটা ভালো ছিল না, বিধায় আজ ভার্সিটি রওনা হয়েছিল। রাস্তায় অনেকটা সময় রিকশার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষ পর্যন্ত রিকশা না পেয়ে হাঁটতে শুরু। তখনই নীর রিকশা নিয়ে হাজির, আর সে এমনভাবে রিকোয়েস্ট করল সে না উঠে পারল না। ছেলেটার জন্য তার মায়া হয়, কত ভালো বন্ধু ছিল তারা। যদি নীর তাকে প্রপোজ না করত তাহলে হয়তো এখনো বন্ধুত্ব থাকত। আর আগে যদি জানত রাজ্যের মতো ফাজিল ছেলের সাথে তার বিয়ে ঠিক হবে তাহলে ভুলেও নীরের সাথে বন্ধুত্ব নষ্ট করত না। নিশু ভাবনার জগৎ থেকে ফিরে আসে নীরের কথায়। নীর খামখেয়ালি সুরে বলল, কথা বলছো না কেন নিশু? বর কি বারণ করে দিয়েছে? বারণ করবে কেন? কি যে বলো তুমি? নীর ব্যাগ থেকে একটা চকলেট এগিয়ে দিয়ে বলল, আগে তো রোজ চকলেট না দিলে আমার মাথার চুল। শেষবারের মতো আজ চকলেটটা। নিশু খানিকটা সময় মুচকি হেসে তার থেকে চকলেট নিয়ে খেতে শুরু করে দেয়। নিশুকে বশ করার মন্ত্র চকলেট। চকলেট হলে তার আর কিছু চাই না। নিশু আপনমনে চকলেট খাচ্ছে, আর নীর তাকিয়ে মিটিমিটি করে। নিশুর চকলেট খাওয়া শেষ হলে, তোমার বর তো তোমায় খুব ভালোবাসে। বিয়ের আগেই ভার্সিটিতে সবাইকে বলে দিয়েছে কেউ যেন তোমার দিকে চোখ তুলে না তাকায়। নিশু মুখটা ছোট করে উত্তর দেয়, এখানে ভালোবাসার কি দেখলে? ও মা, ভালোবাসে না? ভালো না বাসলে এমন করে কেন? নিশু নীরের কথার উত্তর দেওয়ার আগেই তার মাথা চক্কর দিয়ে উঠে, চোখ দুটো বন্ধ হয়ে আসতে শুরু। তার উপর হঠাৎ রিকশা থেমে যাওয়ায় টাল সামলাতে না পেরে নীরকে আঁকড়ে ধরে। আবছা চোখে দেখতে পায় রাস্তা ব্লক করে রাখা সাদা গাড়িটাকে। গাড়িটা চিনতে তার এক মুহূর্ত। রাজ্য গাড়ি থেকে নেমে নিশুর সামনে এসে দাঁড়ায়। ব্যাস, এইটুকুই মনে আছে তার। তারপর চোখ দুটো বন্ধ হয়ে আর যখন চোখ মেলে তখন সে রাজ্যের গাড়িতে। মাথা তখনও ভারী লাগছিল। গাড়ি থেকে নেমে দেখে গাড়িটা একটা হসপিটালে। নিশুর বুকটা ধক করে উঠল। নীর বা রাজ্যের কি কিছু হয়েছে? সে মনে করতে পারছে না কিছু। হঠাৎ সেন্সলেস হওয়ার কারণ কি তাও জানে না। নিশু দৌড়ে হসপিটালে যায়। রিসেপশনে গিয়ে রাজ্যের নাম না পেলেও নীরের নাম ঠিকই পায়। নীরবের কেবিনে গিয়ে দেখে সে বেডে শুয়ে কাতরাচ্ছে। তার পায়ে, মাথায় আর শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা। নীরকে দেখে সে পুরোপুরি ঘাবড়ে যায়। তার চোখ দুটো ছলছল করে। নিশুকে দেখে নীর করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, নিশু, কাউকে সাহায্য করা কি খারাপ? আমি তো তোমাকে শুধুই সাহায্য করতে চেয়েছি। তাতে তোমার বর আমাকে এভাবে মারতে পেরেছে? নীরের কথার নিশুর মাথায় গোটা আকাশটাই যেন ভেঙে পড়েছে। সে রাজ্যকে এতদিন শুধু ছেলেমানুষ ভেবেছে, কিন্তু আজ সে বুঝতে পেরেছে ছেলেটা কত বড় বাজে, একটা বখাটে। নিশু নীরের পাশে বসে তার হাত ধরে বলে, সরি নীর, আমি একদম বুঝতে পারিনি এমন কিছু হবে। বলতে বলতেই নিশুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে আরও কিছু বলার আগেই পেছনে থেকে একটা হাত এসে তাকে উঠিয়ে। নিশু না তাকিয়েই ঠাস করে একটা চর বসিয়ে দেয়। নিশু না তাকালেও খুব ভালো করে জানে এটা রাজ্য। কাউকে মারলে সে ব্যথা পায়, চোখ থেকে পানি, কিন্তু রাজ্যের চোখ থেকে আগুন। তখনই চট করে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে তার রুমাল বের করে নিশুর মুখ বেঁধে দেয়।
নিশুর উড়না দিয়ে তার হাত দুটিও বেঁধে দেয়। তারপর পাজাকোলা করে তুলে নিয়ে চলে যায় কেবিন থেকে। নীর বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে তাদের চলে যাওয়া দেখে নিশু নড়তেও পারছে না। খুব শক্ত করে তাকে ধরে রেখেছে রাজ্য। মুখ বেঁধে রাখার কারণে কথাও বলতে পারছে না। ছটফটানির সুযোগটাও তাকে দেয়নি। রাজ্য হসপিটাল থেকে বেরিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় দূরে কোথাও, শহর থেকে অনেক দূরে। তখন নিশুর আত্মাটা ধপধপ করে কাঁপছিল। রাজ্য তাকে একটা পুরনো পোড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে একটা চেয়ারে তাকে বসিয়ে হাত পা বেঁধে দিয়ে মুখ খুলে দেয়। নিশু কিছুটা সময় জোরে জোরে শ্বাস নেয়। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, ফাজিল ছেলে, আমাকে এখানে আনার মানেটা কি? রাজ্য সামনের চেয়ারে বসে একটা সিগারেট ধরিয়ে শুকটান দিয়ে বলল, একটা ছেলে একটা যুবতী মেয়েকে কেন এমন জায়গায় নিয়ে আসে তা তো তোমার অজানা নয়। রাজ্যের কথা শুনে নিশু চোখে অন্ধকার দেখছে। ছেলেটা এত বাজে হতে পারে তা তার কল্পনার বাইরে। নিশুর ইচ্ছে করছে রাজ্যের কান ধরে টেনে নিয়ে তার বাবা মাকে দেখিয়ে বলতে, দেখো তোমরা কার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছ, কি ভয়ঙ্কর বাজে ছেলের সাথে। কিন্তু তার হাত পা বাঁধা থাকায় সে নড়তেও পারছে না। সেখানে এসব ভাবা হাস্যকর। নিশুর চোখ টলমল করছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রাজ্যের দিকে। রাজ্য সিগারেট শেষ করে ফেলে দিয়ে বলল, কেমন অনুভূত হচ্ছে? নিশু চুপ করে আছে। তার ইচ্ছে হচ্ছে রাজ্যকেও এভাবে বেঁধে তার সামনে কয়েকটা কুকুর লেলিয়ে বলতে, কেমন অনুভূত হচ্ছে স্যার? কিন্তু সে পারছে না। রাজ্য গম্ভীর করে বলে, আমি বলেই কি কোনো অনুভূতি পাচ্ছ না? এখানে যদি নীর থাকত তাহলে অনুভূতি পেতে, তাই না? নীর আপনার মতো অমানুষ না। নিশুর কথায় রাজ্য হো হো করে হেসে উঠল। নিশু বোকার মতো তার হাসির দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারল না এতে হাসার কি আছে। অন্য সময় তো রেগে আগুন হয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলত। রাজ্য হাসতে হাসতেই বলল, তার মানে রাজ্য আরো খারাপ কিছু? শয়তান, ইবলিশ। নিশু ভ্রু কুঁচকে তাকায় রাজ্যের দিকে। রাজ্য হঠাৎ করেই হাসি থামিয়ে বলল, বুঝতে পারছ না? এই প্ল্যানটা তোমার প্রাক্তন নীরেরই। বেচারা তো হসপিটাল, তার হয়ে আমি করে দিচ্ছি। নিশু এতক্ষণে বুঝতে পারছে তার হঠাৎ সেন্সলেস হওয়ার কারণটা। নীর চকলেটে কিছু মিশিয়ে নিশ্চয়ই। নিশু করুণ দৃষ্টিতে রাজ্যের দিকে তাকায়। রাজ্য চেয়ার থেকে উঠে বাইরের দিকে যেতে শুরু করে। নিশু চিৎকার করে উঠল, কোথায় যাচ্ছেন আপনি? আমাকে ফেলে যাচ্ছেন কেন? রাজ্য রেসপন্স না করে যেতেই থাকে। পেছনেও তাকায়নি। নিশু এখানে একলা থাকার কথা ভাবতেই কেঁপে উঠল। মিনতি করে বলল, প্লিজ আমাকে নিয়ে যান, আমি আপনার সব কথা শুনব। বাড়ি থেকে এক পাও বের হব না। নিশুর কথা শেষ না হতেই রাজ্য ধুপধাপ পা আবার ফেলে চলে আসে। তারপর চেয়ারের হাতলে নিজের হাত রেখে নিশুর মুখের সামনে গিয়ে বলল, সিউর, নাকি এখান থেকে গেলে ভুলে যাবে? নিশু মুখ বাচ্চাদের মতো করে দোলায়, যার অর্থ সে ভুলবে না। রাজ্য যেভাবে তাকে এখানে এনেছিল সেভাবেই নিয়ে চলে যায়। সারা রাস্তায় নিশু কোনো কথাই বলেনি। নিশুকে বাড়ি পৌঁছে দিয়ে রাজ্য সবেমাত্র বাড়ি গিয়ে গোসল করে। তখনই হসপিটাল থেকে ফোন আসে।
সে দৌড়ে হসপিটালে যায়। হসপিটালে কাণ্ড দেখে সে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। নিশু নীরের ব্যান্ডেজের জায়গায় ইচ্ছেমতো কিল ঘুষি যা পারছে দিচ্ছে। তার হাতে ইঞ্জেকশনের সিরিঞ্জ। সেটা দিয়েই সবাইকে প্রতিরোধ করার চেষ্টা করছে। নীরের চিৎকারে হসপিটালের সবাই জড়ো হয়ে সেই দৃশ্য দেখছে। রাজ্য থতমত খেয়ে সেখানেই পড়ে আছে। পরে ভাবল বেচারা এভাবে মার খেলে নিশ্চিত মারা যাবে। এমনিতেই তাকে মেরে পুলিশকে ম্যানেজ করতে অনেক হয়রানি হতে হয়েছে। এখন মার্ডার কেস হলে সে নিজেই মার্ডার হয়ে যাবে। রাজ্য রুমাল বের করে নিশুর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দিয়ে মুখ বেঁধে নাও, তাহলে চিল্লাচিল্লি করতে পারবে না। নিশু রাজ্যের কথায় খুশি হয়ে হাত বাড়াতেই রাজ্য তার হাত ধরে ঘুরিয়ে নিজের সাথে মেশায়। তারপর হাত থেকে সিরিঞ্জ নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নার্স আর ডাক্তাররা নীরের ট্রিটমেন্ট শুরু করে দেয়। নিশুকে আটকানোর জন্য রাজ্য নিজেও কয়েকটা কিল ঘুষি খায়। তারপর তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায় বাড়িতে। সেদিন থেকে নিশু সত্যি সত্যি বাড়ি থেকে বের হয়নি। একেবারে বিয়ের দিনই বের হয়। একরাশ মন খারাপ নিয়ে বের হতে হয় বাড়ি থেকে, এক নতুন জীবনের সূচনা করতে। সেই জানে সে জীবন তার কখনোই মনের মতো হবে না। সেখানে হয়তো তাকে বন্দিনী রাজকন্যার মতো জীবন কাটাতে হবে। তাকে ফুল দিয়ে সাজানো ঘরটায় রেখে সবাই চলে যায়। তার বড্ড একা লাগছে। কান্না পাচ্ছে খুব। বিছানায় ছোপ ছোপ রক্ত। তারই একপাশে রাজ্য ক্লান্ত শরীরে শুয়ে আছে। আর নিশু ফ্লোরে চাদর মুড়ি দিয়ে বসে কান্না করছে। কত স্বপ্ন ছিল আজকের রাতটা নিয়ে। রাজ্য সব ভেঙ্গে চুরমার করে দিয়েছে। একটু আগের কথা ভাবতেই তার মরে যেতে ইচ্ছে করছে। সে কত আশা করে বসেছিল। মনে কত শত স্বপ্ন বুনছে। ভাবছে এখানে রজনীগন্ধার পরিবর্তে এক গাদা কাঠগোলাপ থাকলে কেমন হতো। গোলাপের পাপড়ির বদলে কাঠগোলাপের গন্ধে ভরে যেত ঘরটা। সেখানে নিশু চুপটি করে ঘোমটা টেনে বসে অপেক্ষা করত প্রিয় মানুষটার জন্য। আর তাকে রাজ্যের মতো বাজে একটা ছেলের সাথে। রাজ্য বাজেই তো, খুব 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 বাজে। বাজে না হলে কখনো কেন বলে না ভালোবাসি প্রেয়সী। শুধু অধিকার খাটাতে আসা। সে অধিকার দেওয়ার সুযোগ দেয়নি তো, তাহলে কেন অধিকার পাবে। নিশুর আকাশ পাতাল ভাবনা বন্ধ হয় দরজার শব্দে। সে খুব ভালো করে জানে রাজ্য এসেছে। রাজ্য দরজা বেশ জোরে শব্দ করেই বন্ধ করে। নিশুর অন্তরাত্মা সহ কেঁপে উঠে। রাজ্য ওয়াশরুমে যায়। নিশু বিছানা ছেড়ে সবে উঠতে চায় তখনই রাজ্য চলে আসে। নিশু আজ রাজ্যের কাজকর্ম বুঝতে পারছে না। রাজ্য নিশুর সামনে গিয়ে হালকা সবুজ পাঞ্জাবির পকেট থেকে কিছু ছবি বের করে ছুঁড়ে মারে নিশুর মুখে। নিশু বেশ অবাক হয় রাজ্যের এই ধরনের আচরণে। সে একটা ছবি হাতে নিয়ে দেখে সাথে সাথে ফেলে দেয়। ফেলে দেয়নি, ঠিক পড়ে যায়। ছবিতে নীরের সাথে তার জড়িয়ে ধরার ছবি। তার স্পষ্ট মনে আছে এই দিনের ঘটনা। রেড ডেতে নীর তাকে জড়িয়ে ধরেছিল। কিন্তু সে জানত না এটা ফ্রেমে বন্দি আছে। নিশু কাপা হাতে আরও কিছু ছবি তুলে। প্রত্যেকটা ছবিতে নিশুর সাথে নীরের কিছু অন্যরকম ছবি। কোনোটাতে রিকশায় বসে নিশু নীরকে মারছে, আবার কোনোটাতে রেস্টুরেন্টে নীর নিশুকে খাইয়ে দিচ্ছে। দুজনের দৃষ্টি বিনিময়ের কিছু ছবিও আছে। কিন্তু নিশু জানত না এই মুহূর্তগুলো কখনো ফ্রেমে বন্দী হতে পারে। মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।
কিন্তু সে তো জানত না সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোও ভয়ঙ্কর জানবে কি সে তো একজন বন্ধুর মতো মিশেছে নীরের সাথে, একজন ভালো যে সবসময় অপর বন্ধুর হাসির জন্য যা খুশি করতে পারে, জড়িয়ে ধরতে, খাইয়ে দিতে পারে বা খেলার ছলে অন্যজনের চোখের ভাষা বুঝে। তখন কেন নিশু নীরের চোখের ভাষা বুঝতে পারে? তখন তো সে শুধু বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসাটা দেখেছিল। নিশুর আগের কথাগুলো মনে পড়তে অজান্তেই তার চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ল। পানিটা রাজ্যের বুকে কাটার মতো আঘাত হানে। রাজ্য উদাস হয়ে জানতে চাইল, খুব ভালোবাস না। নিশুর তার কথায় খুব রাগ ভালোবাসলে আজ কি সে তার সাথে থাকত? যদি সত্যিই ভালোবাসত তাহলে মরে গেলেও তাকে বিয়ে করত না। তার ভালোবাসা এত ঠুনকো না। তাই রাগের মাথায় বলে ফেলল, ভালোবাস তো এখন কি ছেড়ে দেবেন? ডিভোর্স করবেন? এতে আমার রেহাই পাবো আপনার থেকে। নিশু কথাটা বলার সময় কখনোই ভাবেনি এর জন্য তাকে এভাবে ফেরত পেতে হবে। রাজ্য দাঁত চেপে বলল, রেহাই আমার থেকে তোমার এত সহজে মিলবে না। আর রেহাই না মিলার ব্যবস্থা করে দিচ্ছি। ব্যাস শুরু হলো তার ভালোবাসার নিষ্ঠুর অত্যাচার। নিশুর স্বপ্নের কাঠগোলাপের বাসর আর হল না। রাজ্যকে বলা হলো না তাকে একগুচ্ছ কাঠগোলাপ দিয়ে প্রেমাবেদন করার কথা। ঘড়িতে 3:10 নিশু উঠার শক্তিটুকুও পাচ্ছে না। ছেলেটা তাকে ধুমড়ে মোচড়ে ফেলেছে। সেও মনে মনে খুব ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাজ্যকে সে এমনি এমনি ছেড়ে, কাল থেকেই রাজ্যের জন্য সে ভয়ঙ্কর শাস্তি রেডি করবে। ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর। চলবে।